আপনারা যদি পিপলস কারের নাম শুনেন, জার্মান দেশে যে গাড়িটা দিয়ে সম্ভবত হিটলার সাহেবই এই পদ্ধতিটা চালু করেন, যে গাড়িটার নাম হচ্ছে ফোক্সওয়াগন। জার্মান ভাষায় ফোক্স মানে হচ্ছে পিপলস, আর ওয়াগন মানে গাড়ি, আমরা সবাই জানি। সো পিপলস কার। আমরা ইন্ডিয়াতে দেখেছি অ্যাম্বাসেডার, সাবসিকুয়েন্টলি মারুতি সুজুকি। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে পিপলস গাড়ি দেখেছি, চায়নাতেও আমি দেখেছি। একসময় ভক্সওয়াগনের একটা মডেল ছিল সান্তানা। আমি যখন প্রথম চায়না যাই 1991 সালে, আমি শুধু একটা গাড়িই দেখেছি পুরো চায়নাতে। আমি কেন বলছি কথাটা? আপনার শিল্পের সক্ষমতা তৈরি করতে গেলে আপনাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। আপনি টয়োটা করোলা গাড়ি চড়বেন না, V8 চড়বেন না, প্রিমিয়ার চড়বেন না, মার্সিডিজ চড়বেন না, BMW চড়বেন না, মাজদা চড়বেন না, এলিয়ন চড়বেন, এইভাবে আপনার দেশে কোনোদিনও গাড়ি শিল্প তৈরি হবে না। সরি, ইট উইল বি আ ফ্যালাসি। আপনাকে সাময়িক সময়ের জন্য বৈচিত্র্যকরণ করতে হবে। এত বৈচিত্র্য দিয়ে আপনার ইকোসিস্টেম বিল্ড হবে না। আপনাকে সুনির্দিষ্ট করতে হবে যে না, আগামী 10 বছর আমি একটা টাইপের গাড়িতে চলবো, কারণ আমার গাড়ির সংখ্যা তো খুবই কম। আমাকে যদি এটার জন্য একটা ইকোসিস্টেম বিল্ড করতে হয়, আমাকে যদি সক্ষমতা তৈরি করতে হয়। আজকে ডিজেল প্লান্ট ফিল্টার বিক্রি করার জন্য MOU সাইন করছে, 1962 সালের প্রতিষ্ঠান। আমি খুব বেশি খুশি না। এটা কম্বাসন ইঞ্জিন বানানোর জন্য ডিজেল প্লান্ট তৈরি করা, স্টার্টিং ফ্রম মেরিন অ্যাপ্লিকেশনস টু এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশনস টু ট্রান্সপোর্টেশনস। স্বাধীনতার পূর্বে আমাদের শিল্পের যে বৈচিত্র্য ছিল, এখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, এখানে কাগজ শিল্প গড়ে উঠেছিল, এখানে ইস্পাত শিল্প গড়ে উঠেছিল, এখানে কাঁচ শিল্প গড়ে উঠেছিল, এখানে টেক্সটাইল শিল্প গড়ে উঠেছিল, এখানে পৃথিবীর সর্ববৃহৎ পাটকল গড়ে উঠেছিল। স্বাধীনতার পরে আমাদের যে অ্যান্টি ম্যানুফ্যাকচারিং বায়াস তৈরি হলো, আমরা যে পিছিয়ে গেলাম। আমাদের নারায়ণগঞ্জ ছিল, আমাদের বগুড়া ছিল, আমাদের চিটাগং ছিল, আমাদের দৌলতপুর ছিল, আমাদের কুষ্টিয়া ছিল, আমাদের দিনাজপুর ছিল, যেগুলোতে ভিত্তি করে এই এন্টারপ্রেনার ক্লাস গড়ে উঠছিল। হারিয়ে ফেললাম। এই বায়াসটা ধরে ফেরত আনা কত জটিল। আজকে যুক্তরাষ্ট্র বিভিন্ন রকমের ট্যারিফ ইম্পোজ করছে, এমন ধরনের ট্যারিফ যা উন্নত বিশ্বের অর্থনীতিতে চিন্তার বাইরে। চায়নার উপরে 100%, ইন্ডিয়ার উপরে 50%, বাংলাদেশের উপরে 35%। কারণটা কি? সে তার দেশের উৎপাদনমুখী শিল্প ফিরিয়ে আনতে চাচ্ছে। এটা কি সম্ভব হবে? আমি বিশ্বাস করি সম্ভব হবে। আমরা স্বাধীনতা পূর্বে আমাদের যে অর্থনৈতিক অনুমান ছিল, প্রত্যেকটা অনুমানকে আমরা ধ্বংস করেছি। আমরা আগাতে পারিনি। আজকে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি দেখি হ্যান্ড স্যানিটাইজার বানায়, লজ্জা লাগে আমাদের। হার্পিক টাইপের কি ধরনের প্রোডাক্ট বানায়। বাংলাদেশ ডিজেল প্লান্ট, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বানানোর জন্য ডিজাইন করা যে ফ্যাক্টরি, সে ফিল্টার বানাচ্ছে। দিস ইজ নট ওয়্যার উই শুড বি। আমাদের অ্যাম্বিশন ডেফিসিট যদি এত বিশাল থাকে, $400 বিলিয়ন উপরে অর্থনীতি আমার, কেন আমি আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করার জন্য সংগঠিত হতে পারবো না? আজকে কেন যেখানে আমার বৈচিত্র্য দরকার সেখানে বৈচিত্র্য করব? আজকে আমরা আজাদ সাহেবের কাছ থেকে শুনতে পেলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কৃষি ব্যাংক
কৃষি লোন দিতে হবে, সেটাকে আউটসোর্স করা হচ্ছে আরেকটা ব্যাংকের মাধ্যমে। ব্যাংক যে ট্রেজারি বন্ড কিনছে, বছর শেষে হাজার হাজার কোটি টাকা প্রফিট করছে, উদ্যোক্তাদের কোনো বিনিয়োগ হচ্ছে না, কোনো পরিশ্রম ভিত্তিক, সেটা আমাদের ফিসক্যাল পলিসিতে, ট্যাক্স কালেকশন মেজার্সে হোক, আমদানি পর্যায়ে সমস্ত রকম অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ভ্যাট, অ্যাডভান্স সমস্ত কিছু নিয়ে ফ্রন্ট লোডিং করা হচ্ছে। এর জন্য আমরা সকলে দায়ী। কারণ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন, অথবা মেশিন টুলস ফ্যাক্টরি বলেন, বা আমাদের যে এই অ্যাম্বিশন ডেফিসিট বলেন, আমরা তো সবাই এই সমাজের অংশীদার। আমাদের একত্রিত হওয়া দরকার ওই অর্থনৈতিক নীতি প্রণয়নের জন্য। আজকে আমাদের সম্পদ সীমিত। আমি যখন পদ্মা ব্রিজ বানাচ্ছি, আমি টানেল বানাচ্ছি, অথবা আমি কক্সবাজারের রেলওয়ে বানাচ্ছি, অথবা আমি কক্সবাজারের এয়ারপোর্ট বানাচ্ছি, এখানে এটা বানাচ্ছি, ওইটা বানাচ্ছি, আমি কি আমার, যখন আমি দেখছি যে এগ্রিকালচার মেকানাইজেশনে আমি কি বুঝছি, একটা কম্বাইন হারভেস্টার কিনবো অথবা একটা পাওয়ার টিলার কিনবো, যখন অলরেডি এগ্রিকালচার এরিয়াল হয়ে গেছে, ব্যাপারটা হয়ে গিয়েছে ড্রোন দিয়ে মাটির উর্বরতা, তাপমাত্রা, ইনফেস্টেশন, বিভিন্ন রকম বালাই নাশক থেকে শুরু করে ফার্টিলাইজেশনস, এই টেকনোলজি এত দূরে এগিয়ে গিয়েছে, আমরা আজও ওই পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টারের মধ্যে টিকে আছি। কেন আমরা এই জায়গাগুলোতেও, জাপান থেকে হয়তো কম্বাইন হারভেস্টার ইম্পোর্ট করছে কেউ কেউ, এনে এখানে বিক্রি করছে, চায়না থেকে ইম্পোর্ট করছে, বিক্রি করছে, অথচ আমার ডিজেল প্লান্ট বসে বসে ফিল্টার বানাবে, আমার কাছে এটা খুব ডিগনিফাইং মনে হয়। কেন আমি আমার এগ্রিকালচার ইকুইপমেন্টের যে 10টা ইকুইপমেন্ট লাগে, এটাকে 10টা ফিক্সড স্ট্যান্ডার্ডে বানায় আমার নিজস্ব সক্ষমতা, ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করে আমার অর্থনৈতিক সঞ্চয় তৈরি করতে পারবো না। আমার অর্থনৈতিক নীতি হওয়া উচিত তাই। আমি অর্থনীতিবিদ না, বাট আমি একজন ফাংশনাল পারসন হিসেবে আমার দেশের প্রতি আমার ভালোবাসা এবং মমতা এবং চিন্তার জায়গা থেকে আমার এটা উপলব্ধি হয়। আজকে যারা এই সাহসী উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন, আমি এখনো দেখিনি, আলোচনার বক্তব্যের পরে যে দেখবো এর কথা, আসরের নামাজের সময়ও দেরি হয়ে যাচ্ছে। So I think I should finish my statement, but at the same time I will inspire all of you, come forward, step forward, take the leadership. আপনার অটোমোবাইল ক্ষেত্রে মোটরসাইকেল বানাচ্ছি, একটা ইঞ্জিন বানাইতে পারি, 4 লাখ 5 লাখ মোটরসাইকেল বানাই, কারণ বৈচিত্র্য এমন যে ইঞ্জিন বানানোর জন্য এটা ক্রিটিক্যাল মাস হয় না। এটা দুঃখজনক। কেন করবো আমরা? নিজস্ব সক্ষমতার উপরে ভিত্তি করে আগাতে হবে। আমরা বিভিন্ন যে আমাদের এই যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস আমরা পৃথিবীর প্রায় 90-95% অর্থনীতিতে পেয়েছি, একমাত্র গার্মেন্টস ছাড়া কোনো শিল্পে আমরা কাজে লাগাতে পারিনি। কারণ আমাদের এই এন্টি ম্যানুফ্যাকচারিং বায়াস, এন্টি এক্সপোর্ট বায়াস, আমাদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের উদ্যোগের অভাব। আমার বাবার জেনারেশনে যদি আমি ফিরে যাই, আমি দেখতে পাই তখনকার উদ্যোক্তারা যতটুকু উদ্যোগী ছিল, যেহেতু আমার দাদা একজন দরিদ্র মানুষ ছিলেন, অসম্ভব দরিদ্র একজন মানুষ ছিলেন, ওনার কন্টেম্পোরারি, ওনার সমসাময়িক উদ্যোক্তাদের যে উদ্যোগ দেখি, এই উদ্যোগ সম্ভবত আমি আজকাল কম দেখি। আমাদেরকে অর্থনীতিবিদরা যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে, আমি তো উল্টোটা দেখি। আমি এই জন্য উল্টো দেখি যে আমার জেনারেশনের যাদের কাছে পুঁজির সক্ষমতা আছে, এদের ডেমোগ্রাফিক কন্ডিশন খুবই খারাপ। মানে they are either not interested or ভোগের প্রতি অতি আগ্রহ,
কিভাবে আরো বেশি ভোগ করা যায়, এটার উপরে মহা আগ্রহ। উদ্যোগ নেওয়ার জন্য 101টা লজিক আছে। এখান থেকে কি বেরোবে? নৈতিক মানদণ্ড দরকার আছে আমাদের। এই নৈতিক মানদণ্ড যেখানে আপনারা আপনাদের ভবিষ্যৎ বংশধররা একত্রিত হবে পারিবারিক ব্যবসা হিসেবে, এটাকে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে একাগ্রচিত্তে কাজ করবে। আমি আমার সক্ষমতায় আপনাদের সাহায্যে যত কিছু প্রয়োজন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য বিসিআইকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি হয়তো সামনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।